আমরা আজকে যেখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি, এটা হচ্ছে নেপালের টাটোপানি বলতে একটা জায়গা আছে এইখানে। তা আমাদের ডেস্টিনেশন হচ্ছে জমসম মুক্তিনাথ মন্দির বলে একটা জায়গা আছে ওইখানে। তো আমরা আপার মুস্তাঙে যাব না, এটা হচ্ছে লোয়ার মুস্তাঙের একটা জায়গা। অ্যান্ড আই হোপ এই জার্নিটা খুবই থ্রিলিং হইতে যাচ্ছে। সো আই হোপ আপনারা সবাই আমার সাথে থাকবেন। লেটস স্টার্ট দিস জার্নি। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাতো পানি। অ্যান্ড তাতো পানি বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে ন্যাচারাল স্প্রিং ওয়াটার, যেটা আসলে ন্যাচারালি মাটির নিচ থেকে আসছে। অ্যান্ড দেন আমার আরও পিছনে যদি আমি দেখাই সেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। সো এইটা আসলে হয় কি যে আপনারা যদি এখানে না আসেন, নিজের চোখে না দেখলে ইউ জাস্ট ক্যান ফিল দ্য এক্স্যাক্ট বিউটি অফ দিস প্লেস। আমি আরও কিছু ডিটেল দেওয়ার চেষ্টা করতেছি আশেপাশের টাটোপানি যে জায়গাটা আছে এখানকার। আমার হাতে এখনও 20 মিনিট সময় আছে, কারণ আমরা এখানে আমাদের হচ্ছে ব্রাঞ্চটা সেরে নেব, কাজ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে করতে চাই। সো এই 20 মিনিটে দেখা যাক কী কী দেখানো যায়। লেটস সি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতেছি। এই টাইপের ঝুলন্ত ব্রিজ আসলে আমরা যে রাস্তাতে দিয়ে আসছি পোখরা থেকে, সো এইখানে আসলে অনেক আছে। এখানে যদি আমি আরো দেখানোর চেষ্টা করি, এখানে একটা হোটেল আছে। অ্যান্ড আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে যদিও বা একটু ঝামেলা করে, বাট এইখানে নেপালের ইমিগ্রেশন ইজ ভেরি ইজি অ্যান্ড দে আর ভেরি ফ্রেন্ডলি। কারণ আমাদের একটু প্রবলেম হয়েছিল, বাট ওনারা নিজেরা এটা সলভ করে দিছে। সো উই শুড কাম হিয়ার ফার্স্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ যে কোনো সময় এখানে ইন্ডিয়ার মতো যে কোনো কিছু হইতে পারে। ইন্ডিয়ারাও যেমন বাংলাদেশিদের জন্য ভিসা সার্ভিসটা অফ রাখছে, মেবি দে হ্যাভ ফিউ রিজন, বাট নো প্রবলেম। লেটস এক্সপ্লোর দ্য আদার সাইডস অফ দিস ওয়ার্ল্ড। অলসো এখানে একটা আর্চারের জন্য একটা প্লেস আছে, আর্চার প্লেস। ওইখানে করা যায় আর্চার, বাট এটা অনলি বিকেলের জন্য। অ্যান্ড অলসো এটা লোকালদের জন্য, এটা না হলে আমরা অবশ্যই ট্রাই করতাম এটা। Let's see the place here. এখানে খাবো আমরা, আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে মোমো ব্রাঞ্চে, আজকে খাবো আমরা মোমো। এটার দাম পড়েছে 200 টাকা, 10 পিস থাকে। আই ডোন্ট থিঙ্ক এটা দ্যাট মাচ এক্সপেন্সিভ। And they are having their food. And এখানে আমাদের গাইড প্লাস ড্রাইভার দাদা। সো আমার যে ব্যাপারটা হয়েছে এইখানে, যে প্রবলেমটা সেটা হচ্ছে সবার সাথে হিন্দিতে কমিউনিকেট করতে হয়। অনেকেই আসলে বাংলা তো পারবেই না, ইটস ট্রু, বাট ওই ইংলিশও খুব একটা বেশি একটা পারে না। বাট তারা বলিউডের বদৌলতে হিন্দিটা খুব ভালো পারে, মানে বোঝার মতো পারে। সো দ্যাটস ওয়াই আমাদের হিন্দিতে টুকটাক কথা বলতে হচ্ছে। এটা নেপালে সব জায়গাতেই প্রায় সেম। অ্যান্ড অলসো আরেকটা ইনফরমেশন দেওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের 8 দিনের জন্য যেটা নিয়েছিলাম, মাহিন্দ্রার একটা গাড়ি স্করপিও। অ্যান্ড এগুলো আমাদের পড়েছে 8 দিনের জন্য 70,000। এগুলো হচ্ছে অফরোডের জন্য খুবই ভালো। আমরা 4 জন আছি, আমাদের যে ব্যাগগুলা সেটা হচ্ছে এটাতে ইজিলি সেট হয়ে গেছে। অ্যান্ড আমরা 4 জন খুবই ভালোভাবে এটাতে বসতে পারি। এরপরে আমরা জমসমে ঘুরে দেন আমরা পোখারায় ঘুরবো, দেন কাঠমান্ডু ঘুরে আমরা ব্যাক করবো। লেটস গো। বেনিটো মুস্তাং, এই যে রাস্তাটা আছে এটা ওয়ার্ল্ডের সব থেকে ডেঞ্জারাস রাস্তার মধ্যে একটা। অ্যাজ ইউ ক্যান সি যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার পাশেই গিরিখাত।
অ্যান্ড রাস্তাটাও বেশ ভঙ্গুর। সো যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই এই রাস্তার জন্য অবশ্যই একজন এক্সপার্ট ড্রাইভার চুজ করবেন, যে এই রাস্তাটার ব্যাপারে আগে থেকে জানে। বিকজ যে কেউ এসে এই রাস্তায় হুটহাট করে ড্রাইভ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা এর আগে আমাদের প্রথমে এসে যে ড্রাইভার ছিল ওই ড্রাইভার আমরা চেঞ্জ করে নেই। এখন আমরা যার সাথে যাচ্ছি উনি এই রাস্তায় অনেকবার এসেছেন অ্যান্ড হি ইজ এক্সপার্ট। অ্যান্ড আমি অবশ্যই ওনার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই রাস্তাটা ডেঞ্জারাস, বাট দিস রোড ইজ ভেরি বিউটিফুল। সো আমার মনে হয় কেউ যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তার এই রাস্তায় অবভিয়াসলি আসা দরকার। আমরা এখন যাচ্ছি তিতার ভিলেজের উপর দিয়ে। আমাদের নেক্সট স্টপেজ যেটা হবে সেটা হচ্ছে রূপসী ওয়াটারফল। এটা হচ্ছে রূপসী ওয়াটারফল। আমরা এখন আছি বেনি জমসম হাইওয়েতে। এই জায়গাটার নাম হচ্ছে ডানা। এটা মায়াদিঘি ডিস্ট্রিক্টের একটা পার্ট। এই যে জোনটা আছে এইটার নাম হচ্ছে ধলাগিরি জোন। এই ওয়াটারফলটা অ্যারাউন্ড 300 মিটার উঁচু অ্যান্ড এইটা ধলাগিরি জোনের খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটা। এখান থেকে জমসমের দূরত্ব প্রায় 41 কিলোমিটারের মতো। আমরা এখন রূপসী ওয়াটারফল থেকে জমসমের দিকে আগাচ্ছি অ্যান্ড এই পথ ধরে যখন আপনি এগোবেন তখন দূরে দূরে দেখবেন যে ছোট ছোট কমিউনিটি আছে। এই যে 40 কিলোমিটার পথটা আছে এইটা শুধুমাত্র একটা দূরত্বই না, এটা একটা অভিজ্ঞতা। সো এখান থেকে আমরা লোয়ার মুস্তাঙে যাওয়ার যে পারমিটটা এই পারমিটটা করে নিই। এখানে আমাদের পার পারসন পড়েছে প্রায় 1000 নেপালি রুপি অ্যান্ড আমাদের থেকে যে সব ইনফরমেশন নিয়েছে সেগুলো হচ্ছে যে পাসপোর্টের একটা ফটোকপি, দেন আমাদের ছবি and that's it. ये इसका ब्रेक का है। थोड़ा ऊपर ही नहीं है। रुकना चाहते हैं आप? नहीं, वहाँ ब्रेक शूज चेंज करेंगे मुस्तंग में। मुस्तंग में मिलेगा? मिलेगा। ठीक है। वो रास्ता भी इतना अच्छा नहीं है ना। प्रॉब्लम हो तो साइड कर लीजिए, नो प्रॉब्लम। प्रॉब्लम तो नहीं है। यहीं पर रुक जाइए। ব্রেকে না ভাই, চাক্কায় সমস্যা। আমি দেখি সামনে। আমরা এখন আছি গাসা ভিলেজ
অ্যান্ড এই তো পিছনে দেখা যাচ্ছে অন্নপূর্ণা। আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছে, জন্য মেবি ঠিক করতে জাস্ট কিছুক্ষণ লাগবে। অ্যান্ড গাড়ির যে প্রবলেমটা ছিল এটা কিছুটা সলভড। তো আমরা এখন আগাচ্ছি জমসমের দিকে। জমসম হচ্ছে মুস্তাংয়ের একটা উল্লেখযোগ্য শহর, যেখানে তিব্বতীয় সংস্কৃতির গভীর প্রভাব আছে। ওইখানকার লোকজনের জীবনযাত্রা, আবহাওয়া এবং ঐতিহ্য খুবই আলাদা। আর শীতকালে জমসমের তাপমাত্রা অনেক নেমে যায়। আমরা এখন যে টাইমটা যাচ্ছি এটা হচ্ছে শীতকাল, অ্যান্ড আমার মনে হয় টেম্পারেচার মাইনাসে থাকবে। কততে থাকবে এটা যাওয়ার পরেই আমরা জানতে পারবো। জমসম সি লেভেল থেকে 2720 মিটার উচ্চতায় অবস্থান করে। জমসমে অনেকগুলো ছোট ছোট আপেল বাগান দেখা যায়, অ্যান্ড আমরা যে সময়টা যাচ্ছি এখন আপেলের সিজন না, সো আমরা অবভিয়াসলি দেখতে পাবো না আপেলের বাগানগুলো। সো আমরা জমসমে যাওয়ার পরে চেষ্টা করবো জমসম এয়ারপোর্টটা দেখার, কারণ জমসম এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে একটা। এটার লেন্থ আনুমানিক 750 মিটারের মতো। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট এয়ারপোর্টগুলোর মধ্যেও একটা। অ্যান্ড এটা ডেঞ্জারাস হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এটার চারপাশ ঘেরা বড় বড় হিমালয় দিয়ে, যার কারণে এখানে ল্যান্ডিং এবং টেক অফ খুবই ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস। সো আমার মনে হয় যে আপনার যদি এই ধরনের অ্যাডভেঞ্চার ভালো লাগে, আপনি অবভিয়াসলি পোখারা থেকে জমসমের ফ্লাইট নিতে পারেন, অথবা জমসম থেকে পোখারা ফ্লাইট নিতে পারেন। ভাড়া আনুমানিক 8 থেকে 10,000 নেপালি রুপির মধ্যে থাকবে। জমসমে আমরা থাকবো না, আমরা যাব হচ্ছে মুক্তিনাথ, এবং মুক্তিনাথ মন্দির হচ্ছে হিন্দু এবং বৌদ্ধদের জন্য অনেক পবিত্র একটা স্থান। আমরা যাচ্ছি মুক্তিনাথে 2 দিন থাকার জন্য। অ্যান্ড আমরা আসলে জানি মুক্তিনাথে এখন মুক্তিনাথে থাকাটা খুবই চ্যালেঞ্জিং হবে। এরপরে আমরা ওই চ্যালেঞ্জটাকে নিয়েছি, অ্যান্ড আই ডোন্ট নো যে আমরা এই চ্যালেঞ্জটা কতটুকু ক্লিয়ার করতে পারবো, বাট এটা যাওয়ার পরে আসলে বোঝা যাবে। এবং জমসমের আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমি একটু আগে শুনছি, সেটা হচ্ছে যে জমসমের এখনও একটা তিব্বতীয় জাতি আছে যারা স্কাই বুরিয়াল রীতি অনুযায়ী মৃতদেহ শকুনকে উৎসর্গ করে। এটা খুবই প্রাচীন একটা প্রথা। আমি যতদূর জানি তিব্বতের কিছু জায়গায় এই প্রথাটা এখনও চলমান আছে, এবং আমাকে যেটা বলল, এই যে জমসমের একটা গোষ্ঠী আছে যারা ঠিক একইভাবে এই প্রথাটা মানে। তারা হচ্ছে আগুনেও পোড়ায় না অথবা মাটিও দেয় না, তারা ডিরেক্ট ওইটা শকুনকে খাওয়ায় দেয়।
অ্যান্ড মুক্তিনাথ হচ্ছে প্রায় 13,000 ফিট উপরে অবস্থান করে। সো অক্সিজেন লেভেল হবে অনেক কম, আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা ব্যথা করবে অবভিয়াসলি, আমরা আগে থেকে এটার প্রিপারেশন নিয়ে নিছি। সো লেটস সি আমরা কী কী এক্সপিরিয়েন্স করি মুক্তিনাথে। অ্যান্ড আমরা আছি এখন জমসমে। আমার দুই পাশে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যাপেল গাছ অ্যান্ড অ্যাপেল গার্ডেন আর কি। সো অ্যান্ড অ্যাজ আই অলরেডি সেই যে এখন যেহেতু অ্যাপেলের সিজন না, সো গাছে কোনো ধরনের পাতা নেই অ্যান্ড গাছগুলো দেখে মনে হবে মরা। অ্যাপেলের সিজন হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরে, যখন অ্যাপেলগুলো হারভেস্ট করা হয়। অ্যান্ড আই বিলিভ যে তখন এই বাগানটা খুবই সুন্দর লাগবে। যদি ইন ফিউচারে কখনো পসিবল হয় অবশ্যই আমরা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যে অ্যাপেলের যে টাইমটা আছে এই টাইমে অবশ্যই আসবো। সো জমসম থেকে আমরা কাকবেনির দিকে যাচ্ছিলাম অ্যান্ড একটা জায়গায় এসে থেমে যাই সাডেনলি। সো এর কারণ হচ্ছে আমাদের যে ড্রাইভার উনি আমাদের সামনে খুবই রেয়ার টাইপের কিছু ডিয়ার দেখছে। এই হরিণটার নাম হচ্ছে তিব্বতিয়ান গ্যাজেল, বা এটাকে শর্ট ফর্মে এখানে গোয়া বলেও ডাকে। এইটা রেয়ার হওয়ার সাথে সাথে খুবই শাই টাইপের একটা হরিণ, যা সাধারণত দেখা যায় না, অ্যান্ড এইগুলা হায়ার অ্যাটিটিউডে থাকতেই পছন্দ করে। আমাদের যে ড্রাইভার আছে উনি বলল যে উনি বেশ অনেক বছর পর এই প্রজাতির হরিণগুলো দেখছে, দ্যাটস ওয়াই উনি সাডেনলি এখানে থামছে। অ্যান্ড আমরা যাব এখন কাকবেনি হয়ে মুক্তিনাথে। এখান থেকে মুক্তিনাথ যেতে অ্যারাউন্ড 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। অ্যান্ড আমরা অলরেডি কাকবেনি পাস করে ফেলছি। আমাদের আজকের জার্নিটা এ পর্যন্তই ছিল। সো নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে মুক্তিনাথে, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব আমাদের কী টাইপের এক্সপিরিয়েন্স হলো মুক্তিনাথে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, টেক কেয়ার, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।